বাংলাদেশের সীমান্তে মায়ানমার সেনা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। বাংলাদেশ না মায়ানমার? যদি যুদ্ধ বাধে কে জিতবে? কার সামরিক শক্তি কতটা? সেখানেই তো ঠিক হয় কার মধ্যে দম কতটা। জানেন কি, বাংলাদেশ ও মায়ানমারের মধ্যে যুদ্ধ লাগতে গিয়েও লাগেনি। বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছিলেন, আমরা যুদ্ধ চাই না, কিন্তু গায়ে এসে পড়লে ছেড়ে দেব না, আমরা সব সময় তৈরি আছি। সত্যি কতটা তৈরি রয়েছে বাংলাদেশ? বাংলাদেশের সেনাবাহিনীও এতটা প্রস্তুত যে বললেই যুদ্ধে নেমে পড়া যাবে? মিয়ানমারের গৃহযুদ্ধ বাংলাদেশের উদ্বেগ যেমন বাড়াচ্ছে রোহিঙ্গা নিয়ে, তেমনি কখন যে বাংলাদেশের সঙ্গে যুদ্ধ লেগে যায় এমনও একটা আশঙ্কা মনে বয়ে নিয়ে বেড়াচ্ছেন সীমান্তের মানুষেরা। কারণ তারা যতটা উদ্বেগ অনুভব করছেন ততটা বোধহয় বাংলাদেশের বাকি অংশে থাকা মানুষরা বুঝতে পারছেন না। মায়ানমার সীমান্তের ওপার থেকে যখন তখন গুলি বোমার আওয়াজ শোনা যাচ্ছে, যখন তখন সেখান থেকে রীতিমতো বাংলাদেশে ঢুকে যাচ্ছে জান্তা সেনার অফিসাররা। এখন প্রশ্ন হলো, সত্যি যদি এই যুদ্ধ বাধে তাহলে বাংলাদেশের কতটা ক্ষমতা রয়েছে মায়ানমারের সঙ্গে লড়াই করার, যুদ্ধ করার? যদি সত্যি যুদ্ধ বাধে, চীন কার পক্ষ নেবে? কারণ শুধু ক্ষমতা থাকলেই যে যুদ্ধে সবসময় জেতা যায় তেমনটা বোধহয় নয়। আর এর সব থেকে বড় উদাহরণ হলো রাশিয়া ইউক্রেন যুদ্ধ। বিশ্বের কোন দেশের সামরিক শক্তি কতটুকু সে বিষয়ে প্রতি বছর একটি তালিকা প্রকাশ করে থাকে সামরিক শক্তি পর্যবেক্ষক প্রতিষ্ঠান গ্লোবাল ফায়ার পাওয়ার। 2024 সালেও এই প্রতিষ্ঠান 145টা দেশের সামরিক শক্তির একটি তালিকা প্রকাশ করে। সেখানে পরিষ্কার হয়ে যাচ্ছে বাংলাদেশ ও মিয়ানমারের সামরিক শক্তি ঠিক কতটা। রিপোর্টে বলা হচ্ছে, জনসংখ্যার দিক থেকে মিয়ানমারের তুলনায় বেশ এগিয়ে থাকলেও সামরিক দিক থেকে তালিকায় সামান্য পিছিয়ে রয়েছে বাংলাদেশ। সেটা কিরকম? প্রথমেই কথা বলবো বাংলাদেশের সৈন্য সংখ্যা নিয়ে। সৈন্য সংখ্যায় এগিয়ে কে? গ্লোবাল ফায়ার পাওয়ারের প্রতিবেদন বলছে, মিয়ানমারের তুলনায় বাংলাদেশের সৈন্য সংখ্যা বেশ বেশি রয়েছে। বাংলাদেশের সামরিক বাহিনীতে নিয়মিত সৈন্যর সংখ্যা প্রায় 1,63,000। সেখানে মিয়ানমারের বাহিনীতে নিয়মিত সৈন্য রয়েছে প্রায় 1.5 লাখের মতো। এছাড়া আধা সামরিক বাহিনীতেও বাংলাদেশ অনেক এগিয়ে রয়েছে। বাংলাদেশে প্রায় 68 লক্ষের বিশাল একটা আধা সামরিক বাহিনী রয়েছে। অন্যদিকে মায়ানমারের আধা সামরিক বাহিনীতে সদস্য রয়েছে মাত্র 55,000। তবে মিয়ানমারের 20,000 রিজার্ভ ফোর্স রয়েছে। বাংলাদেশে কিন্তু কোনো ধরনের রিজার্ভ ফোর্স নেই। প্রতিরক্ষা বাজেট কার কত? মিয়ানমারের তুলনায় বাংলাদেশের প্রতিরক্ষা বাজেট দ্বিগুণেরও বেশি। গ্লোবাল ফায়ার পাওয়ার বলছে, বছরে বাংলাদেশের প্রতিরক্ষা খাতে ব্যয় হয় 699 কোটি মার্কিন ডলার। অন্যদিকে মিয়ানমারের বাৎসরিক প্রতিরক্ষা বাজেট মাত্র 270 কোটি মার্কিন ডলার। দিনটা ছিল 2008 সালের নভেম্বরের 1 তারিখ শনিবার। বাংলাদেশের জলসীমায় মিয়ানমারের জাহাজের উপস্থিতি টের পেয়ে তাদের চ্যালেঞ্জ করতে অবস্থান নিয়েছিল বাংলাদেশের মোট 4টে জাহাজ। এই ঘটনার পরপরই বাংলাদেশের নৌবাহিনী বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানায় এবং তারপরই কূটনৈতিক তৎপরতা শুরু হয়ে যায়। ঢাকায় নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূতকে 2 দফায় তলব করে প্রতিবাদ জানানো হয় ঢাকার তরফ থেকে। কিন্তু তখন যা সম্ভব হয়েছে, এখনো কি এতটাই শান্তভাবে সম্ভব হবে? বাংলাদেশ মায়ানমার, কার যুদ্ধ ট্যাঙ্ক কতটা ভয়ঙ্কর? এখান থেকেই বোধ হয় বাংলাদেশের পতন শুরু। বাংলাদেশের তুলনায় দ্বিগুণেরও বেশি সংখ্যক ট্যাঙ্ক রয়েছে মিয়ানমারের। দেশটির সামরিক বাহিনীর কাছে বর্তমানে 705টি ট্যাঙ্ক রয়েছে, এমনটাই জানাচ্ছে গ্লোবাল ফায়ার পাওয়ারের প্রতিবেদন। অন্যদিকে বাংলাদেশের সামরিক বাহিনীর কাছে রয়েছে 320টি ট্যাঙ্ক। তবে যুদ্ধক্ষেত্রে ক্ষতিগ্রস্ত ট্যাঙ্ক উদ্ধার করে এনে মেরামত করে আবার তা যুদ্ধক্ষেত্রে পাঠানোর জন্য জার্মানি থেকে সংগ্রহ করা হয়েছে আর্মার্ড রিকভারি ভেহিকল ফর ট্যাঙ্ক। কথা বলবো যুদ্ধ বিমান নিয়ে। যুদ্ধ বিমানে বাংলাদেশ এগিয়ে নাকি মিয়ানমার?
প্রতিরক্ষা বাজেটে এগিয়ে থাকলেও মিয়ানমারের তুলনায় বাংলাদেশে কম যুদ্ধ বিমান রয়েছে। বাংলাদেশ বিমান বাহিনীর কাছে 216টা বিমান রয়েছে, সেখানে যুদ্ধ বিমান রয়েছে মাত্র 44টা। অন্যদিকে মিয়ানমারের বাহিনীর কাছে যেখানে বিমানের সংখ্যা 293টি, এর মধ্যে যুদ্ধ বিমান 58টা। বাংলাদেশের সামরিক বাহিনীর কাছে বিশেষ যুদ্ধ বিমান রয়েছে 4টি, অন্যদিকে মিয়ানমারের কাছে এই ধরনের যুদ্ধ বিমান রয়েছে 5টি। এছাড়াও মিয়ানমারের বিমান বাহিনীর কাছে 80টি হেলিকপ্টার রয়েছে, সেখানে বাংলাদেশের কাছে হেলিকপ্টার রয়েছে 73টি। এক্ষেত্রে বাংলাদেশের কোনো অ্যাটাক হেলিকপ্টার না থাকলেও মিয়ানমারের রয়েছে 9টি। তবে বিমান বাহিনীর জন্য যুক্তরাজ্য থেকে আনা হয়েছে MK5 এয়ারক্রাফট, ফ্রান্স থেকে এয়ার রাডার, ইতালি থেকে মানববিহীন ড্রোন ও জার্মানি থেকে প্রশিক্ষণ বিমান। বাংলাদেশ তো বলছে যুদ্ধের জন্য তারা প্রস্তুত, কিন্তু বাংলাদেশের সামরিক শক্তি কি সেই ইঙ্গিতই দিচ্ছে? কোন কোন দেশ থেকে মূলত অস্ত্র কেনে বাংলাদেশ? 2018 থেকে 2022 চীনই ছিল বাংলাদেশের সব থেকে বড় অস্ত্র আমদানি করা সোর্স। এই বছরে প্রায় 74% অস্ত্র বাংলাদেশ বেজিং থেকে কিনেছিল। এছাড়াও ভারত, সৌদি আরব, কাতার, অস্ট্রেলিয়া, তুরস্ক, ব্রিটেন। তবে মেড ইন চায়না অস্ত্র কিনে বেজায় বিপাকে পড়তে হয়েছিল বাংলাদেশকে। 2022 সালের রিপোর্ট বলছে চীনের থেকে কেনা অস্ত্রে নিত্য নতুন সমস্যা দেখা দেওয়ায় রক্ষণাবেক্ষণের জন্য জলের মতো টাকা খরচ হচ্ছে বাংলাদেশ সরকারের। বিরক্ত বাংলাদেশের নৌসেনা এ নিয়ে বিস্তারিত রিপোর্ট পাঠায় ঢাকায় এবং অবিলম্বে ওই সব অস্ত্রের বড় অংশ বাতিল করার অনুমতিও চান তৎকালীন নৌসেনা কর্তারা। শুধু তাই নয়, ভবিষ্যতে অস্ত্র কেনার ব্যাপারে ভারতের উপর নির্ভরশীল হওয়ার জন্য তারা পরামর্শ দেন। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র তারা কি অস্ত্র বিক্রি করে না বাংলাদেশকে? সেটা বলার আগে বাংলাদেশ ও মায়ানমারের কামানের সংখ্যাটা জেনে নিন। যেমন কামান সংখ্যার দিক থেকে বাংলাদেশের চেয়ে অনেক বেশি এগিয়ে রয়েছে মিয়ানমার। দেশটির সামরিক বাহিনীর কাছে 2000-এরও বেশি কামান রয়েছে, যার মধ্যে 215টি স্বয়ংক্রিয় কামান রয়েছে। অন্যদিকে বাংলাদেশের সামরিক বাহিনীর কাছে সব মিলিয়ে 464টি কামান রয়েছে বলে জানিয়েছে গ্লোবাল ফায়ার পাওয়ার। এর মধ্যে স্বয়ংক্রিয় কামান রয়েছে মাত্র 27টি। এছাড়া মোবাইল রকেট প্রজেক্টরের সংখ্যাতেও মিয়ানমারের চেয়ে পিছিয়ে রয়েছে বাংলাদেশ। মোবাইল রকেট প্রজেক্টর সেটা কি? মোবাইল রকেট প্রজেক্টর হচ্ছে এমন একটা স্বয়ংক্রিয় সামরিক অস্ত্র যেটা দিয়ে একসঙ্গে কয়েকটি রকেট বোমা নিক্ষেপ করা যায়। গ্লোবাল ফায়ার পাওয়ার বলছে মিয়ানমারের সামরিক বাহিনীর কাছে 580টার বেশি রকেট প্রজেক্টর রয়েছে, যেখানে বাংলাদেশের সামরিক বাহিনীর কাছে মোবাইল রকেট প্রজেক্টর রয়েছে মাত্র 71টি। তবে বাংলাদেশের সশস্ত্র বাহিনীতে গত 5 বছরে ভূমি থেকে আকাশে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র সিস্টেম ও মানববিহীন ড্রোন সহ অন্তত 23 ধরনের নতুন আধুনিক প্রযুক্তির যুদ্ধ সরঞ্জাম সংযোজন করা হয়েছে। চীন, তুরস্ক সহ 12টা দেশ থেকে এইসব অস্ত্র বাংলাদেশে আনা হয়েছে। গত কয়েক বছরে শোনা গিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে অস্ত্র কেনার জন্য উৎসাহিত করছে। তবে এতে বাংলাদেশের দিক থেকে কিন্তু ডিল করাটা খুব একটা সহজ ছিল না, কারণ দাম বেশি হলেও ভালো মানের অস্ত্র বিক্রি করলেও যুক্তরাষ্ট্রের সমরাস্ত্র কিনতে গেলে অনেক শর্ত মানতে হয়। প্রথমেই জেনারেল সিকিউরিটি অফ মিলিটারি ইনফরমেশন এগ্রিমেন্ট জিসোমিয়াতে সই করতে হয়। আবার তুলনামূলক সস্তায় রাশিয়া থেকে ভালো সমরাস্ত্র কেনা সম্ভব, কিন্তু সেক্ষেত্রে যুক্তরাষ্ট্রের স্যাংশনের একটা আশঙ্কা বরাবর থেকে যায়। এক্ষেত্রে জানা গিয়েছিল অস্ত্র বিক্রি করলেও টেকনোলজি ট্রান্সফার করা যাবে না, এমন শর্ত বাংলাদেশকে দেয় অস্ত্র বিক্রেতা দেশগুলো। তাদের মধ্যে যুক্তরাষ্ট্র সেরা, তারা বেশি কড়াকড়ি করে। এ তো গেল স্থল আকাশের কথা, মানে মিলিটারি আর এয়ারফোর্সের কথা। তবে বাংলাদেশের নৌসেনা তাদের শক্তি আসলে কি কথা বলছে? নৌশক্তিতেও বাংলাদেশের চেয়ে এগিয়ে রয়েছে মিয়ানমার। গ্লোবাল ফায়ার পাওয়ারের হিসেবে দেশটির নৌবাহিনীর কাছে বিভিন্ন ধরনের মোট 362টা যুদ্ধজাহাজ রয়েছে। অন্যদিকে বাংলাদেশ নৌবাহিনীর কাছে সব মিলিয়ে যুদ্ধজাহাজ রয়েছে 190টা। এক্ষেত্রে ফ্রিগেট ও করভেটের মতো যুদ্ধজাহাজের সংখ্যায় মিয়ানমারের চেয়ে এগিয়ে রয়েছে বাংলাদেশ। মিয়ানমারের 6টি ফ্রিগেট থাকলেও বাংলাদেশের রয়েছে 7টি। ইটালি থেকে ইউটিলিটি হেলিকপ্টার এনেছে নৌবাহিনী এবং কানাডা থেকে এসেছে অবকাঠামো সহ স্যাটেলাইট নেটওয়ার্ক সিস্টেম। জানা যাচ্ছে সেনাবাহিনী, বিমান বাহিনী ও নৌবাহিনীর জন্য এসব যুদ্ধ সরঞ্জাম কেনার প্রক্রিয়া দ্রুততর করা হয়েছে, মূলত ফোর্সেস গোল 2030 কর্মসূচি গ্রহণের পর। তবে প্রতিবেশী দেশ বাংলাদেশ ও মিয়ানমার হয়তো এখনই যুদ্ধে জড়িয়ে নাও পড়তে